গল্পের শুরুতে আমরা দেখি লুয়াক আর নিটিম দুই ভাই পান্ডোরার চারপাশে তাদের ড্রাগনে উড়ে বেড়াচ্ছে। ওরা দুজন মজা করছিল, কিন্তু যখন ওরা নামলো হঠাৎ বুঝতে পারলো এটা একটি ফ্যান্টাসি। তারপর নিটিম লুয়াককে জিজ্ঞাসা করলো, আমি কিভাবে মরেছি? লুয়াক থেকে বলল, আমরা স্পাইডারকে বাঁচাতে গিয়েছিলাম, তখন তোমার উপর গুলি চালানো হয়েছিল আর তাই তুমি মারা গেছো। এটা শুনে নিটিম বলল, তাহলে ভাইটাকে বাঁচাতে গিয়ে আমরা কিছু ভুল করিনি। এটা ভুল, কারণ আমরা ঠিক কাজই করেছিলাম। আর এটা শুনে লুয়াক খুবই কষ্ট পেল। তারপর আমরা দেখলাম লুয়াক আসলে ওইসব অনুভূতি তার পবিত্র গাছের সাথে জড়িয়েছিল আর তার কষ্টের কারণ ছিল। সে এখনো ভেবে চলেছে যে তার ভাই তার কারণে মারা গেছে, আর স্পাইডাররাও উপরে বসে সবকিছু দেখছিল। আসলে তাদের পবিত্র গাছের কাছে একটা আলাদা রকমের আলো ঝলমল করছিল, কারণ ওখানে এক ধরনের আকর্ষণ কাজ করত। তারপর স্পাইডার কিরির কাছে এসে বলল, যদি আমিও সংযুক্ত করতে পারতাম, আমার চুলের সাহায্যে নিজেকে গাছে বেঁধে রাখতে পারতাম, ভাইয়ের সঙ্গে কথা বলতে পারতাম, তখন অনেক ভালো হতো। কিন্তু কিরি তাকে বলল, যদিও সংযোগ করতে পারতো, শেষবার যখন সে সংযোগ করতে গিয়েছিল তখন সে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই তারপর আর কখনো সংযোগ করেনি। সে মৃত্যুকে নিয়ে অনেক কষ্ট পেয়েছিল। কিন্তু জেক নিজেকে নিয়ন্ত্রণ করলো এবং আগের অংশে তারা যে অস্ত্রগুলো সমুদ্রের তলে ডুবিয়ে দিয়েছিল সেগুলো এক একটি করে তুলছিল, কারণ সে খুব ভালো করে জানতো মানুষ যে কোনো সময় এসে আক্রমণ করতে পারে। আর যখন সে সেই অস্ত্রগুলো তুলে নিয়ে তীরে আনলো, রোনাল এই ব্যাপারটি পছন্দ করলো না। ও তাকে বলল, এটা আমাদের পথ না। কিন্তু জেক ওদের বলল, মানুষরা যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে, আর আমরা শুধু তীর দিয়েই তাদের আক্রমণ করতে পারবো না। তারপর তোনর ওকে বলল, তুমি শুধু তারক ড্রাগনের সাহায্যে তাদের মেরে ফেলতে পারো, কারণ তুমি ওটাতে নিয়ন্ত্রণ করতে পারো। কিন্তু জেক ওকে বলল, আমার মন ঠিক হয়ে গেছে, আমি আর কখনো তারক ড্রাগন নিয়ন্ত্রণ করতে পারবো না, মানে আর ওর উপর ভ্রমণ করব না। আর আমি এখানে যা কিছু করার চেষ্টা করছি আমার পরিবারকে বাঁচানোর লক্ষ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন শ্যাম এখনো বেঁচে আছেন, কিন্তু তার এক হাত হারিয়েছেন। তারপর আমরা ড্যানি আর মাইলস কোয়ারিসকেও দেখতে পাচ্ছি, যারা এখনো জেক আর তার পরিবারকে খুঁজছে। এখানে মাইলস কোয়ারিস ড্যানিকে আরেকটা সুযোগ যাচ্ছিল, কারণ সে যে কোনো উপায়ে জ্যাককে মারতে যাচ্ছিল। কিন্তু ড্যানি স্পষ্ট বলল, তোমাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তুমি তাদের মারতে পারোনি, বরং ওরা তোমাকে মেরে ফেললো। তখন মাইলস কোয়ারিস বলল, তুমি ভাবছো যেটা সেটা হতে সহজ না, ওদের মারাটা তেমন সহজ না, কারণ ওরা সবাই সাহসী আর বিভিন্ন বিষয়ে পারদর্শী। তারপর ড্যানি তাকে বলল, তোমাকে একটা বড় জাহাজ আর অনেক সৈন্য দেওয়া হয়েছিল, তুমি সবাইকে মেরেছ আর জাহাজটাও ডুবিয়ে দিয়েছ। কিন্তু মাইলস কোয়ারিস তাকে বলল, তাদের মারা কঠিন কাজ, তবে আমি চেষ্টা চালিয়ে যাব। অন্যদিকে জেক বোমার সাহায্যে তীর বানায় এবং সেটা নিটিরিকে দেয় আর বলে তার বাবার ধনুকটা ব্যবহার করো। কিন্তু সে খুব কষ্টে ছিল, কারণ সে রোলানকে নিয়ে রেগেছিল। সে সবসময় তাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে, কিন্তু জেক তাকে বলে, তারা চাইলেও আমাদের অবস্থা এখনো বুঝতে পারবে না। আর যেহেতু নেটিরি এখনো তার ছেলেকে হারানোর সুখের মধ্যে ছিল, জেক তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এদিকে লুয়াক আর তার সব ভাই বোন পায়গানের সঙ্গে মজা করছিল। তাদের মধ্যে ছিল স্পাইডার। তারপর লুয়াক পায়গানকে বলল সে কখনো তাকে ছেড়ে যাবে না। একদিন যখন স্পাইডার সবার সঙ্গে ঘুমাচ্ছিল, হঠাৎ সে অস্থির হয়ে উঠল, কারণ তার মস্তিষ্কে অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল আর সে শ্বাস নিতে পারছিল না। এই জন্য তার মাস্ক দ্রুত বদলানো হলো। তারপর সে আরাম পেল। তারপর আমরা জানলাম এটা তার সঙ্গে প্রায় ঘটে, আর তাই তার মাস্ক বদলাতে হয়। এই জন্য জেক তার সন্তানদের বলছিল স্পাইডারের খেয়াল রাখতে। তবে আমরা দেখতে পাই নিয়াতিরি স্পাইডারকে এখনো পর্যন্ত পছন্দ করেনি। তারপর এয়ার কলোনির লোকেরা তাদের কলোনিতে এলো। তারা সব সময় বিভিন্ন প্রাণীর সাহায্যে তাদের প্যারাশুট নিয়ে আকাশে ঝুলে থাকতো এবং সেখানেই বাস করত। তারা ব্যবসার জন্য সারা বিশ্বে ভ্রমণ করত আর বিভিন্ন কলোনিতে গিয়ে তাদের ব্যবসা করত। এই জন্য এখন তারা জল কলোনিতে এসেছে এবং তাদের সাথে ব্যবসা করার চেষ্টা করেছে। আর যখন জেক এটা দেখে, তখন সে ওই কলোনির নেতার সাথে দেখা করে। তারা স্পাইডারের ব্যাপারে তাদের সঙ্গে একটা চুক্তি করে। তারপর জেক তার পরিবারের কাছে জানায় সেই সিদ্ধান্ত নিয়েছে স্পাইডারকে তাদের আগে জঙ্গলে উইন কলোনিতে পাঠাবে, কারণ ওদের কাছে বেশি অক্সিজেন মাস্ক নেই, তাই তার স্পাইডারকে এখানে বেশি সময় রাখতে পারবে না। কিন্তু এটা শুনে স্পাইডার আর এখানে থাকা সব সন্তানেরা খুব রেগে যায়। এটা শুনে কিরি সব দোষ তার মা নাইতির উপর চাপানোর চেষ্টা করে, কারণ নাইতিরি স্পাইডারকে দেখতে পারেনি। সে কোনো মানুষকে সহ্য করতে পারে না। সে কেন ভাবছে স্পাইডারকে পাঠানোর চেষ্টা করছে।
কিন্তু জেক সবাইকে শান্ত করে বলে কোনো কিছু করার নেই, যে কোনো উপায় হোক তাকে এই জঙ্গলে উইন কলোনির কাছে পাঠাতে হবে। তারপর সবাই প্যারাশুট নিয়ে উইন কলোনির সঙ্গে সাথে জঙ্গলের দিকে যাত্রা শুরু করে। আরো একটা দীর্ঘ যাত্রার পর তারা অবশেষে জঙ্গলে পৌঁছায়, কিন্তু মাইলস কোয়ারিস খবর পায় তাদের জঙ্গলে আসার। আর যখন তারা ড্রোনের সাহায্যে সব ওই কলোনি মনিটর করছিল, তখন মাইলস কোয়ারিস সে তার ছেলের স্পাইডারকেও দেখতে পেল। আর স্পাইডারকে দেখে সে অনেক খুশি হয়ে গেল। এইবার তারা যখন বনের দিকে যাচ্ছিল, তখন তাদের সামনে আরেকটা কলোনির দল এলো, যাদের নাম ছিল ফায়ার কলোনি। আসলে ওরা যখন লুটপাট করতে এসেছে, তাই ওরা যখন আগুনের সাহায্যে তাদের কলোনিতে হামলা করলো, জেক এবং নিটিরি বেরিয়ে এসে ওদের মোকাবেলা করলো। আর জেক যখন দেখলো ওরা আগুন দিয়ে হামলা করতে যাচ্ছে, তখন সে তার বন্দুক বের করে গুলি চালাতে শুরু করলো। আর ফায়ার কলোনির নেতা যখন দেখলো জেক একে একে সবাইকে গুলি করে মারছে, তখন সে রেগে গিয়ে তাদের প্যারাশুটে আগুন ধরিয়ে দিল। তাই জেক পড়ে গেল, কিন্তু সে কোনো একটা সুতোতে ঝুলে থাকে। তারপর সে নেটিকে একটা তীরে আঘাত করে আহত করে। আর যখন নেটির ড্রাগন পরিস্থিতি বুঝে, সে তখন দ্রুত সেখান থেকে পালায়। আর তখন সব বাচ্চারাও কিডি ড্রাগনের উপর বসে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন এয়ার কলোনি প্যারাশুট আগুন ধরে যায়, তাই সেটা বিস্ফোরণের নিচে পড়ে যায়। আর সব বাচ্চারা ওই প্যারাশুটের কাছে পড়ে যায়। তখন স্পাইডার জেককে বলল তার মাস্ক এখনো সেই প্যারাশুটের মধ্যে আছে। তাই যখন সে আর লুয়াক মাস্কটা নিতে কলোনিতে যায়, তখন তারা দেখে আগুনের কলোনির লোকজন বায়ুর কলোনির লোকদের লুটপাট করতে যাচ্ছে। তাছাড়া আগুনের কলোনির নেতা তার চুল দিয়ে বায়ুর কলোনির লোকদের সঙ্গে সংযোগ করে তাদের মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে। কিন্তু তখনই আগুন কলোনির একজন তাকে দেখে ফেলে। তাই লুয়াক নিজেকে আর সব বাচ্চাদের এক এক করে গুলি করে তাদের মারার চেষ্টা করে, আর দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর যখন ফায়ার কলোনির নেতা এসে তার লোকদের মৃতদেহ আর যে অস্ত্র দিয়ে মারে সেটা দেখলো, তখন সে ওই অস্ত্রগুলো দেখে খুবই মুগ্ধ হলো। তাই সে অস্ত্রগুলো পেতে বাচ্চাদের পিছে লেগে গেল, আর বাচ্চারা নিজেদের বাচ্চাদের পালাতে চেষ্টা করছিল। কিন্তু তখন পর্যন্ত যে কেউ এখানে এসে পৌঁছে গিয়েছিল, কিন্তু সে কোনোভাবে বাচ্চাদের সাথে কথা বলতে পারছিল না। তারপর মাইলস কোয়ারি তার এক সঙ্গীর সঙ্গে পিছন থেকে এসে জেককে বন্দুকের মুখে ধরে, আর তারা তাকে মার শুরু করলো। কিন্তু যখন সে জেককে জিজ্ঞাসা করলো এদের কি করেছ, জেক বলল ওরা ফায়ার কলোনির লোকজন, যারা আমাদের এয়ার কলোনিতে হামলা করে লুটপাট করতে এসেছে, আর এভাবে আমাদের উপর হামলা করেছে। আসলে স্পাইডাররা মাস্কটা ওই প্যারাশুটেই ছিল, তাই তার জীবন বিপদে আছে। যদি স্পাইডার কেউ বাঁচাতে চাও তাহলে আমাকে সাহায্য করতে হবে। আর মাইলস কোয়ারিস অবশেষে তার ছেলে বাঁচানোর জন্য সাহায্য করতে রাজি হলো। এদিকে বাচ্চারা জীবন বাঁচাতে পালাতে যাচ্ছিল, কিন্তু স্পাইডারের মাস্কের অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল, তাই সে শ্বাস নিতে পারছিল না। এক সময় সে বুক ধরে, আর যখন লুয়াক ওকে সামনের দিকে নিতে যাচ্ছিল, তখন মাদার এবার একটা অংশ কিরির সামনে এলো, ফুলের মতো একটা পাতা। আর তখন সে কিরির সাথে কথা বলল। এই জন্য সে লুয়াককে বলল স্পাইডারের দেহটা মাটিতে রাখার জন্য। তারপর সে নিজের চুল ব্যবহার করে ওই পাতার সাথে নিজেকে জুড়লো, আর ধীরে ধীরে স্পাইডারকে মাদার ইবার সাথে কানেক্ট করার চেষ্টা করলো। যদিও কিরি নিজেই বলল সে কেন এটা করছিল বা কিভাবে করছিল তা জানে না, তবে ওরা সব কাজ করতে পেরেছিল একটা অদ্ভুত শক্তির কারণে। তারপর ধীরে ধীরে কিরি চেষ্টা করলো স্পাইডারকে মাদার ইবার সাথে জোড়ার, আর গাছগুলো একটার পর একটা জোরে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করলো। পুরো এলাকাতে ঝলমল করে উঠলো। এরকম করে কিরি আধা ঘন্টা ধরে স্পাইডারকে মাদার ইবার সাথে জোড়ার চেষ্টা করলো। মাঝে মাঝে স্পাইডারের মাস্কও খুলে দিল। আর যখন স্পাইডার আধা ঘন্টা পর চোখ খুললো, তখন দেখলো মাদার ইবা ওর শরীরে সবকিছু বদলে দিয়েছে। মানে এখন স্পাইডার মানুষ, কিন্তু ও প্যান্ডোরার শ্বাস নিতে পারে। কিন্তু এই জিনিসটা কিভাবে তার জীবন ধ্বংসের দিকে নিয়ে যাবে, সেটাই হলো এই মুভির মূল গল্প। এখন পর্যন্ত ফায়ার কলোনির লোকেরা এখানে এসে পৌঁছাছে। তারা বাচ্চাদের উপর আক্রমণ করে তাদের বন্দি করে ফেলে। কিন্তু যখন তাদের নেতা ভারাং স্পাইডারকে দেখে, সে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সে আগে কখনোই কোনো মানুষকে এমন নিঃশ্বাস নিতে দেখেনি। তখন কিরি তাকে বলল এটা মা ইভার জন্য। আর এটা শুনে ভারাং স্পাইডারের গলায় ছুরি ধরে বলল যদি আমি তার গলা কেটে মারি, মা ইভা কি আবার তাকে জীবিত করতে পারবে? তারপর ভারাং তাকে বলে তাহলে তোমার মা ইভা কোনো কাজে আসে না। কিন্তু তখনই জেক আর মাইলস কোয়ারিস এসে তাদের উপর আক্রমণ করে, আর সবাইকে একে একে বেধড়ক মারতে থাকে। এক সময় মাইলস কোয়ারিস ভরাংকে বন্দুকের মুখে নিয়ে সবাইকে শান্ত করে, কিন্তু ভরাং চালাকি করে মাইলস কোয়ারিসের সাথে তার চুল দিয়ে সংযোগ করে। তারপর ওকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু মাইলস কোয়ারিস তার চুল থেকে সংযোগটা সরিয়ে ফেলে। আসলে এই ঘটনা ভরাংকের জীবনে প্রথমবার ঘটেছিল, তাই সে একদম অবাক হয়ে গিয়েছিল, আর বুঝতে পারলো মাইলস কোয়ারিস খুবই চালাক মানুষ, আর সে মানসিকভাবে খুবই শক্তিশালী।
তাই সে মাইলস কোয়ারিসের প্রতি মুগ্ধ হয়। তারপর সে মাইলস কোয়ারিসকে বলে, আমাকে এই গানটা ব্যবহার করা শেখাও, এর সবকিছু আমাকে বোঝাও। তাই মাইলস কোয়ারিস তাকে গানটা ব্যবহার কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দিল এবং গানটার সব বিস্তারিত জানালো। আর এইসব শিখে ভীষণ খুশি হলো, আর ওকে এমন অবস্থায় দেখে তার কলোনির মানুষরাও খুব খুশি হলো। তখন পর্যন্ত আহত নেইতিরি তার পুরনো এলাকায় ফিরে এসেছে, আর তার এলাকার মানুষরা তাকে অবস্থায় দেখে তাড়াতাড়ি চিকিৎসার জন্য নিয়ে গেল। এদিকে জেক তার বাচ্চারা বরাং এবং তার দলের হাতে বন্দী ছিল, আর এখানে তারা দেখলো বরাং তার লোকদের একটা অদ্ভুত জিনিস খাইয়ে নেশা করাচ্ছে হাতের ইশারা দেখিয়ে। আর এই সুযোগে কিরি কাছে থাকা ওই গাছটির সাথে সংযোগ করলো, আর সেটার সাহায্যে পুরো জঙ্গলের গাছগুলোর সাথে সংযোগ স্থাপন করলো। তারপর সে বিষাক্ত গাছগুলোর আদেশ দিল যেন ভিন্ন ভিন্ন বীজ দিয়ে ওগুলোর মাধ্যমে ধীরে ধীরে বরাংকে সব সৈন্যদের মারল, আর সেখানে থেকে তারা দ্রুত পালাতে সক্ষম হলো। আর যখন ভরাং তার বাকি মানুষগুলো এটা বুঝলো, তখন তারা পুরোপুরি স্তম্ভ হয়ে গিয়েছিল। আর এর মধ্যে যখন নেইতিরি আবার সচেতন হলো, সে তাদের সন্তানদের বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু তার নিজের লোকেরা জিজ্ঞাসা করলো তারা কোথায়। তখন নেইতিরি কোনো উত্তর দিতে পারলো না, কারণ সে নিজেও জানতো না তারা কোথায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে জেক আর মাইলস কোয়ারিস অনেক দূর এগিয়েছিল বাচ্চাদের সঙ্গে। তারপর মাইলস কোয়ারিস জেককে বলল, আমি আমার ছেলেকে আমার সাথে নিয়ে যেতে চাই, কিন্তু জেক স্পষ্টভাবে বলল সে আমাদের সাথে খুব ভালোই আছে, এখন ও এখানে মাস্ক ছাড়াই শ্বাস নিতে পারছে, আর এইসব কিছু সম্ভব হয়েছে ওই বিশ্বের আশ্চর্যের কারণে। তাই এসব নিয়ে তুমি বেশ চিন্তা করো না। এটা শুনে মাইলস কোয়ারিস তার ছেলেকে নিয়ে গর্ববোধ করতে লাগলো। পরের দিন সকালে মাইলস কোয়ারিস চুপি চুপি চলে গেল, কাউকে কিছুই বললো না। আর তারপর নেইতি এসে পৌঁছালো ওইখানে, তার লোকজনদের সঙ্গে ছিল। সে সঙ্গে সঙ্গে জেক আর তার বাচ্চাদের বাঁচালো, আর নর্ম আর বাকিরা স্পাইডারকে মাস্ক না পরে দেখতে পেলে এরকম অবাক হয়ে গেল। আর আমরা দেখতে পাচ্ছি যে জেকও খুবই খুশি ছিল মাস্ক ছাড়া শ্বাস নিতে পারায়। তারপর আমরা দেখতে পাচ্ছি পার্কার সেলফিজও এখানে এসেছে, আর মাইলস কোয়ারিস যখন এসে জেকের ব্যাপারে তথ্য দিল, ড্যানি সবাইকে মেরে ফেলার কথা ভাবছিল, কিন্তু পার্কার সেলফিজ তাকে অনুমতি দিল না। আসলে ওদের সবার আলাদা আলাদা উদ্দেশ্য ছিল। যেমন মাইলস কোয়ারিস চাচ্ছিল স্পাইডার আর জেক সহ যেন পুরো পরিবারকে ধরতে, কিন্তু পার্কার সেলফিজের দরকার ছিল শুধু স্পাইডারের। এদিকে নর্ম স্পাইডারের দেহ ভালো করে পরীক্ষা করে জেকে বলল, মা এভা কোনো একভাবে তার দেহে বদলে ফেলেছে, তাই সে এই পরিবেশে শ্বাস নিতে পারে। এটা এক ধরনের অলৌকিক ঘটনা। আর যে জিজ্ঞাসা করলো, আমরা কি চাইলে ওর আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো? তখন মার্কস বলল, না, কারণ ও ওই অবস্থায় বেঁচে আছে। যদি আমরা ওর দেহ বদলানোর চেষ্টা করি, ও মারাও যেতে পারে। তারপর নর্ম স্পাইডারের চুলের মধ্যে একটা জিনিস জেককে দেখায়, যা ছিল অন্যান্য গাছপালা এবং নানা ধরনের জিনিস, যেমন নেভির সঙ্গে যোগাযোগ স্থাপন করা। আসলে তার শরীরে ধীরে ধীরে নেভির মতো পরিবর্তন করা শুরু হয়েছিল। এইদিকে কিরি আবার মা ইভার সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিল, নিজের সম্পর্কে ভালোভাবে বুঝতে। সত্যি বলতে এইবার সে মা ইভার প্রতি অনেক বেশি রেগেছিল, কারণ সে স্পাইডারকে বাঁচাতে সাহায্যের জন্য মা ইভার কাছে অনুরোধ করছিল, কিন্তু সব কাজ তাকেই নিজেই করতে হয়েছিল, যদিও নিজেও জানে না কিভাবে এই কাজগুলো সম্পন্ন করলো। তবে এইবার যখন মা ইভার সঙ্গে যোগাযোগ করলো, তখন সে তার প্রশ্ন করে, কারণ ওই সব প্রশ্নের উত্তর দরকার। তারপর মা ইভা ওকে কোনো উত্তর দেয় না, অর্থাৎ ওকে আগে থেকে সম্পর্কটা ছিন্ন করে বেরিয়ে আসতে হবে। আর এইবার কিরি অনেক দুঃখ পায় এবং সবকিছু তার পরিবারের সামনে খুলে বলে দেয়। এটা শুনে সে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নেয়, সে কিরিকে পুরো সত্যটা বলে দেবে। কিরির দেহে ছিল মানুষের ডিএনএ আর নেভির ডিএনএ দুটো। আসলে গ্রেস যখন মানুষের দেহে মরার পথে ছিল, মা ইভার সাহায্যে নিয়ে ওকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিল, আর মাদার ইভাকে সঙ্গে জড়িয়ে তারা মাদার ইভাকে উপাসনা করত। আর মাদার ইভার সাহায্যে গ্রেসের শরীরকে নেভির শরীরে রূপান্তর করলো, যদিও তখন গ্রেসের জীবন বাঁচানো গিয়েছিল, তবে গ্রেস পুরোপুরি সুস্থ হতে পারেনি। তাছাড়া তার শরীরে একটা ত্রুটি থাকার কারণে যখন তাকে নেভির শরীরে রূপান্তর করা হয়েছিল, তখন সে গর্ভবতী হয়ে পড়ে, যার বরাবর কোনো প্রস্তুতি ছিল না। কিরি কেবলমাত্র মাদার ইভার আশীর্বাদে জন্ম নিতে পেরেছিল, আর এটাই তাদের ধর্মীয় নেতা বিশ্বাস করত। তাই কিরি মনে করত যে সে শয়তান, কিন্তু তাদের ধর্মীয় নেতা ওকে বলল, তুমি শয়তান নও, তুমি আমাদের মা ইভার একটা ছোট অংশ। তারপর তারা সবাই গ্রেসের মৃতদেহ ভালো করে দেখলো। তারপর যে কিরি বলল, সবসময় মনে রেখো আমি তোমার আসল বাবা। এটা শুনে কিরি শান্তি পেল।
তারপর সবাই কিরিকে বলল মা এবার ওপর বিশ্বাস রাখতে, কিন্তু কিরি কোনোভাবে মা এবার ওপর বিশ্বাস রাখতে পারলো না। আর সে ঠিক করলো সে আর কখনো সম্পর্ক করবে না। যদি সে বারবার একটা চেষ্টা করে তাহলে এক সময় তার মৃত্যু হতে পারে। এদিকে নর্ম আর তার দল বারবার পোকাটার উপর নানা পরীক্ষা চালাচ্ছিল, আর এগুলো দেখে নেটারি জেকে বলল তাকে যত তাড়াতাড়ি সম্ভব মেরে ফেলো, না হলে আমাদের সবাই বা তার পরীক্ষা চালাতে থাকবে। কিন্তু জেক বলল সে আমার ছেলে আর আমি এটা হতে দেব না। অন্যদিকে শ্যাম আর তার লোকজন আবার অনেক টুলকুন শিকার করতে শুরু করলো, তাই পানি উপনিবেশ লোকজন খুব দুঃখ পেয়েছিল। 2 মাস পর যখন জেক আর নেটির আবার তাদের জলবসতি এলাকায় এলো, তখন তানোয়ারি তাদের টুলকুন শিকারের কথা বলল। টুলকুন এখনো পর্যন্ত পায়কানকে তাদের বসতিতে নিতে রাজি হয়নি, কারণ পায়কান তাদের শত্রুর জাহাজের আক্রমণ করেছিল, যেখানে তারা এখনো শান্তিতে বসবাস করে। আর এসব শুনে পায়কান তাদের সিদ্ধান্ত মেনে নিল। সেজন্য সে ঠিক করলো বাকি জীবন তাদের দলের সঙ্গে অংশ নেবে না, আর চুপচাপ ওখান থেকে চলে গেল। কিন্তু এসব দেখে লুয়া খুব রেগে গেল, কারণ সে একদমই এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিল না। সে তাদের উপর অনেক রেগেছিল, বলছিল পায়কান ওর থেকে এসব কাজ জোর করে হয়নি, তুমি কখনো শুনতে চাও না যে কেন এসব করলো। তাই সে খুব রেগে গিয়ে চিৎকার করতে লাগলো। কিন্তু জেক জোরে জোরে ওর ছেলেকে ওখান থেকে টেনে নিয়ে গেল। তারপর ওকে বলল পাইকান সবসময় কিছু না কিছু ভুল করে ঝামেলা পড়ে, আর তুমিও সবসময় কিছু না কিছু ভুল করো আর আমাদের ঝামেলায় ফেলো। তাই তোমরা দুজনই, তোমার দুজনের সাথে অনেক মিল আছে, তোমরা দুজনই তোমাদের আলাদা আলাদা কলোনির দুর্বলতা। তারপর রেগে ওই জায়গা থেকে চলে গেল। আর এই কারণে লুয়া খুব মন খারাপ করলো। আসলে বাবা থেকে শুনে তার মন ভেঙে গেল। কিন্তু তারপর কিরি আর অন্য সবাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কারণ তারা সবাই ওখানে তার উপর বিশ্বাস রেখেছিল। কিরি স্পাইডারকে সাঁতার শেখাচ্ছিল এবং স্পাইডার সাঁতার শিখে অনেক আনন্দ করতেছিল, এবং স্পাইডার জলস্রোতে বিভিন্ন মজা নিতে শুরু করে। মাইলস কোয়ারিস আর তার লোকেরা জঙ্গলে মানুষেরা ধরে স্পাইডারের সম্পর্কে জিজ্ঞাসা করছিল, কিন্তু ওরা কোনো তথ্য পেত না। তারপর মাইলস কোয়ারিস বুঝতে পারলো এটা স্পষ্টভাবে যে সে একাই জেক আর তার লোকদের পরাজিত করতে পারবে না। তাই সে একটা নতুন প্ল্যান করলো। সে একা ফায়ার কলোনি সদস্যের কাছে গেল। তারপর কলোনির লোকেরা এসে মাইলস কোয়ারিসকে ধরে ফেললো আর ওকে নিয়ে গেল ভরাং এর কাছে। আর ভরাং ওকে এখানে দেখে মাইলস কোয়ারিসের সঙ্গে সম্পর্ক করতে চায়। মাইলস কোয়ারিস স্পষ্ট বলে দিল আমার সাথে আবার এমন করার চেষ্টা করো না, না হলে আমি তোমাকে ঠিক এমনটাই মারবো। আসলে সে আগেই সবাইকে স্নাইপার দিয়ে নিশানা করে ফেলেছে, 1 সেকেন্ডে সবাইকে মারতে পারতো। আর এসব দেখে ভরাং খুবই মুগ্ধ হয় তার প্রতি, কারণ সে বুঝতে পারে মাইলস কোয়ারিস তাদের চেয়ে অনেক বুদ্ধিমান আর তার সাথে কেউ মোকাবেলা করতে পারবে না। তাই সে তাকে নিজের রুমে নিয়ে যায়, ওখানে তাকে বিশেষ ধরনের ওষুধ দেয়, যেটার ফলে মাইলস কোয়ারিস ধীরে ধীরে মাতাল হয়ে পড়ে। তারপর ভরাং মাইলস কোয়ারিসকে সবকিছু বিস্তারিত বলে দেয় তার সম্পর্কে পরীক্ষা করার জন্য। সে বলে এটাই আগুন, এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস। আসলে এক সময় অন্য কলোনির লোকেরা আমাদের কলোনির লোকেদের মারছিল, তাই আমি মাদারিবার কাছে চেয়েছিলাম নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু মাদারিবা আমাকে সাহায্য করেনি। তাই তখন আমি আগুনের সাহায্য নিয়েছি, আর এই আগুনের মাধ্যমে আমি নিজেকে অন্য কলোনির লোকেদের মারতে পারি আর তাদের উপর নিজের নিয়ন্ত্রণ গড়ে তুলতে পারি। আমার মতে এই আগুনই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস, কারণ এই আগুন দিয়েই সবকিছু সম্ভব। এখন বললো তুমি কি চাও? তারপর মাইলস কোয়ারিস বলল আমি এখানে আমাদের দুজনের স্বার্থ রক্ষা করতে এসেছি, কারণ আমরা দুজনই দুই দুনিয়ার সবার উপরে রাজত্ব করতে চাই। আমি ভালো করে জানি তুমি তোমার ভিতরের আগুনটা সারা দুনিয়া ছড়াতে চাও, কিন্তু শুধু এই আগুন দিয়েই কিছু হবে না। আমি তোমাকে অনেক অস্ত্র আর অনেক মানুষ নিয়ে সাহায্য করতে পারি। তারপর মাইলস কোয়ারিস ওদের সামনে নানা ধরনের অস্ত্র দেখালো, এমনকি সরাসরি আগুনের হাতিয়ার দিয়েও। ভরাং অনেক খুশি হয়ে গেল আর দুই গ্রুপে একে অপরের সঙ্গে মিশে গেল। তারপর ভরাং আর মাইলস কোয়ারিস রাতে একে অপরের সঙ্গে বিশেষ মিটিং করলো, মানে একটু বিশেষ মিটিং। এদিকে ওয়াটার কলোনি একটা উৎসব চলছিল, সবাই মাদার ইয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল আর তাদের পূর্বপুরুষদের সঙ্গে কথা বলছিল, কিন্তু লুয়া খুব কষ্টে ছিল। তারপর রিয়া এসে তাকে বলল আর টুলকুন ভাইদের মধ্যে একজন এসে বলেছে যে পাইকান সোদের দিকে চলে গেছে। সেই জন্য সে ঠিক করলো পাইকানদের বাঁচাতে দৌড়ালো সবাই। আর সকালে রিয়া আর তার ভাই সেটা জানালো। তখন তারা সবাই লোকদেরকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ল। একটু পর যখন তাদের পরিবার এটা জানতে পারলো, তখন সবাই খুব রেগে গেল তাদের উপর, কিন্তু তারা যে কোনো মূল্যে তাদের বাঁচাতে চেয়েছিল। এদিকে স্পাইডার আর কিরি জঙ্গলে কিছু খুঁজছিল। তারপর কিরি স্পাইডারকে বলল সে তাকে বাঁচিয়েছে। তারপর সে গিয়ে স্পাইডারের কাছে গিয়ে চুমু দিল। তখনই ফায়ার কলোনির লোকেরা এখানে এসে পৌঁছালো।
আর যখন তারা তাদের ধরার চেষ্টা করলো তখন দুজনে আলাদা আলাদা দিকে দৌড় শুরু করলো। এক সময় ফায়ার কলের লোকেরা স্পাইডারকে ধরে ফেললো আর বরাং স্পাইডারকে নিজের সঙ্গে জড়িয়ে তাকে অচেতন করে ফেললো। তারপর দ্রুত স্পাইডারকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। আর কি দৌড়ে গিয়ে জেককে এই খবর জানালো। তখন মাইলস কোয়ারিস আর ফায়ার কলোনির লোকেরা কিরির পিছনে অবস্থায় এখানে পৌঁছে গিয়েছিল আর তারা একটার পর একটা বাড়ির দরজা পুড়িয়ে দিতে শুরু করলো। তাই জেক তাদের সামনে চলে এলো আর সে মাইলস কোয়ারিসকে বলল তাকে নিয়ে যেতে, কিন্তু সবাইকে ছেড়ে দিতে। কিন্তু মাইলস কোয়ারিস বলল, আমি শুধু তোমাকে চাই না, নেটিরিকেও তোমার সাথে চাই। এটা শুনে সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু মাইলস কোয়ারিস তাদের বলল, আমি এখানে লড়াই করতে চাই না। এই জন্য জেক বলল, তুমি যদি লড়াই করতে না চাও তাহলে আমার কথা অবশ্যই শোনো, কারণ ওরা তাদের নিজের লোকদের বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারে। এটা শুনে অবশেষে মাইলস কোয়ারিস রাজি হয়ে গেল আর তার সঙ্গে একটা ব্যাগ দিয়েছিল। আর অবশেষে শুধু জেক নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। আর এটা দেখে নেইতিরি খুব কষ্ট পেল। কিছুক্ষণ পর মাইলস কোয়ারিস সরাসরি ভরাংকে মানুষের ঘাঁটিতে নিয়ে গেল। আর মানুষেরা এখানে ভরাংকে দেখে সবাই তার ছবি তোলা শুরু করলো। এটা দেখে সব নাবিকেরা একদম মুগ্ধ হয়ে গেল। কিন্তু ড্যানি যখন ওখানে এলো সে ভরাংকে দেখে একদম খুশি হলো না। তখন মাইলস কোয়ারিস তাকে বুঝিয়ে বলল এই সব কিছু তার জন্য সম্ভব হয়েছে। এখানে আমরা দেখতে পাই জেক যেন সবার একটা ট্রফি। এই জন্য ড্যানি, মাইলস কোয়ারিস আর ভরাং জনগণের কাছে হিরো হয়ে গেল। তারপর মানুষ জালে বিভিন্ন ধরনের পরীক্ষা শুরু করলো। যেমন তারা জানতে চাইলো সে কিভাবে শ্বাস নেয়। যে কোনো উপায় এই ব্যাপারটা বুঝতে চাইলো। এদিকে লুয়াক ধীরে ধীরে সমুদ্রের মাঝ দিয়ে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ কিছু শিকারী এসে তাকে আক্রমণ করলো। সে নিজের জীবন বাঁচাতে মাছগুলো মারার জন্য যতটা পারে চেষ্টা করলো, কিন্তু মাছগুলো তাকে মারার পরিকল্পনা করেছিল। ঠিক তখনই একটা টুরকুন এসে সেই মাছগুলোকে খেয়ে ফেললো। আর লোক একের পর এক হুঁশ ফিরল, দেখলো রিয়া ওকে বাঁচিয়েছে। ওরা এখন পাইকানদের যাওয়ার সিদ্ধান্ত নিল। এখানে স্পাইডার খুব রেগে গিয়েছিল, কিন্তু তখন মাইলস কোয়ারিস ওর সাথে দেখা করতে এলো। আর এইবার সে ওই লোকদের দলটাও নিয়ে এসেছিল। আর সে রিয়াকে অনেক প্রশংসাও করতে লাগলো, কারণ সে অনেক বেশি সাহসী ছিল। সে রিয়াকে নিজের মায়ের সঙ্গে তুলনা করলো আর বলল, তোমার মা আমার দলের সবচেয়ে সাহসী নারী ছিলেন। আর স্পাইডার যখন তার মায়ের কথা শুনলো সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। আর এইবার সে বাবার দেওয়া ব্যাচটা নিয়েছিল, কারণ সে ওই ব্যাচগুলো ব্যবহার করে এখানে নাট বল্টু খুলে এসিডকের মাধ্যমে পালানোর প্ল্যান করেছিল। অন্যদিকে লুয়াকে সে পাইকনদের সাথে দেখা করলো। আর পাইকন বলল সে আরেকজন সঙ্গী পেয়েছে যে এখানে টুলগনদের মারছিল। আর তার উপর একটা মানুষ ছিল যে আক্রমণ করেছিল, কিন্তু সে যেভাবে হোক নিজেকে বাঁচিয়ে নিয়েছে। আর যখন সে তাদের সামনে এলো তারা দেখলো ওর ওপর অনেকগুলো মানুষের অস্ত্র ছিল, মানে অনেকটাই তাকে নানা উপায়ে মারার চেষ্টা করেছিল। এদিকে শ্যাম বড় একটা টুলকুনের দল খুঁজে পেয়েছে, কারণ ওরা ঠিক করেছিল বিশেষ একদিন ওদের জলবিল এলাকায় গাছের কাছে মিটিং করতে। তাই ও ভাবছিল এখানে গিয়ে ওকে আক্রমণ করলে অনেকগুলো টুলকন মার্কস একসাথে ধরা পড়বে আর শেষমেশ ব্যবসায় লাভ হবে। কিন্তু হঠাৎ টম নামে এক লোক ওদের সেটা করতে বাধা দিল। ও বলেছিল আমরা ওদের একদম মেরে ফেলবো না, এটা মোটেই করা ঠিক না, কারণ ওরা বিরল প্রজাতির, তাছাড়া ওরা বুদ্ধিমান প্রজাতি, গান শুনে একে অপরের সাথে কথা বলতে পারে। আমরা ওদের একেবারে মেরে ফেলা উচিত হবে না। যদি আমরা এটা করি ভবিষ্যতে আমাদের শিকার করার কিছুই থাকবে না। কিন্তু এটা শুনে ড্যানি আর শ্যাম খুব রেগে গেল, তাই তারা টমকে ওই ঘর থেকে বের করে দিল। এদিকে আমরা দেখতে পাই স্পাইডার যে সেখান থেকে এসি ডক থেকে পালিয়ে গিয়েছিল। তারপর আমরা নেটিদিকেও বাইরে দেখতে পাই সে এক এক করে গার্ডদের মারছিল আর এগিয়ে চলছিল। তাছাড়া সে একটা গার্ডের আইডি কার্ডও নিয়েছিল যাতে কোনো গার্ড সন্দেহ করতে না পারে। তারপর মাইলস কোয়ারিস আর ভরা একসাথে শুয়েছিল আর বিশ্রাম নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারপর নেটির এখানে এসে একটার পর একটা বোমাবিদ্ধ তীর ছুটতে শুরু করলো। জেক দূর থেকে এটা দেখতে পেল। আর তখন টম এই সুযোগ নিয়ে জেককে একটা বিশাল বিস্ফোরণে মুক্ত করলো, যিনি নিজেও এখান থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু যাবার আগে জেককে বলল, আগামীকাল উৎসবের দিন আমরা ওয়াটার কলোনির কাছে টালকুন শিকার করব, তাই যে কোনো মাধ্যমে আমাদের বাঁচাতে হবে। এটা বলে সে এখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তারপর কিছু সৈন্য জেককে দেখে গানের মুখে নিয়ে গেল, কিন্তু তখন স্পাইডার এসে হাজির হলো। জেককে সামনে দাঁড়িয়ে এসে বলল, তোমরা চাইলেও আমাকে মারতে পারবে না। আর যখন পার্কার সেলফ্রিজ ক্যামেরায় এসে দেখে সে নির্দেশ দিল স্পাইডারকে কোনো ক্ষতি করা যাবে না, কারণ স্পাইডার এখানেও পরীক্ষা চালাতে হবে। তারপর নেটেরি আসে, জেক আর স্পাইডারকে তার ড্রাগনের উপর চড়ায় আর তারা অনেক দূরে চলে যায়, একদম জঙ্গলের বাইরে। তারপর জেক নেটিরকে নামিয়ে দিয়ে বলে, তুমি ঠিক ছিলে, আর আমরা চাইলেও স্পাইডারকে বাঁচাতে পারতাম না,
কারণ মানুষ তার কথা জানে। এখন ওদের সবাই স্পাইডারের মুখোশ ছাড়া দেখেছে, তাই মানুষ ওর উপর বারবার পরীক্ষা নিরীক্ষা করবে। ওর পরীক্ষা করবে যতক্ষণ না তারা বুঝতে পারবে যে কিভাবে প্যান্ডোরাতে শ্বাস নিতে পারে। আর যদি একদম মানুষ সেটা বুঝে যায় তাহলে এসে সবাই বাসা বাঁধবে, আর মানুষ এলে তারা প্যান্ডোরাকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। এখানকার সব স্থানীয় মানুষ আর প্রাণীকে তারা মেরে ফেলবে। এই জন্য আমাদের স্পাইডারকে মারতেই হবে, সবাইকে বাঁচাতে। কিন্তু রাব্বানি বলে, স্পাইডার তোমার জীবন বাঁচিয়েছিল কিছুক্ষণ আগেও, তুমি একে কিভাবে মারবে? তারপর যে কি ওকে বলে, যদি আমরা পুরো প্যান্ডোরাকে বাঁচাতে চাই তাহলে আমাদের স্পাইডারকে মারতেই হবে, আমাদের আর কোনো উপায় নেই। তাই সে একটা ছুরি নিয়ে স্পাইডার গলা কাটার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। কিন্তু অনেক চেষ্টা করার পরেও সেই স্পাইডার গলা কাটতে পারলো না। সেটা দেখে নেটি অনেক খুশি হলো, কারণ এখন সেই স্পাইডারকে তার ছেলের জায়গায় মেনে নিয়েছে। তাই সেই স্পাইডারকে নিজের পরিবারের একটা অংশ হিসেবে ভাবতে শুরু করলো। তারপর যে কি আর নেটিদের প্রতিজ্ঞা করলো তারা জীবনের শেষ পর্যন্ত যে কোনোভাবে স্পাইডারকে বাঁচাবেন। তারপর জেক চলে যায় তারুণ ড্রাগনের কাছে, কারণ এখানে সে ঠিক করেছে তারুণ ড্রাগনের সাহায্যেও শত্রুর সঙ্গে মোকাবেলা করবে। তারপর সে তারুণ ড্রাগনের সঙ্গে তার পরিবারের সাথে পানি কলোনির আসে। আর পানি কলোনির মানুষেরা যখন তারুণ ড্রাগনকে দেখে সবাই তার হাঁটু গেড়ে বসে যায়। আর তখন জেক সবাইকে শান্ত করে বলে, আমাদের উপর একটা বিশাল বিপদ আসতে চলেছে, যেটা শুধু আমাদের উপরে নয়, টালকুন মাছের উপরেও আসবে। এই জন্য আমাদের অনেক সাহায্যের দরকার। এই জন্য তারা টারুন ড্রাগনের সাহায্যে আশেপাশে সব কুলের মানুষদের ডাকতে শুরু করে। এই জন্য খুব কম সময়ের মধ্যে হাজার হাজার নাউই তাদের সামনে চলে আসে। কিন্তু জেক জানতো এটা তাদের জন্য যথেষ্ট নয়, তাই জেক টানোয়ারির সাথে এসে টালকুনদের সঙ্গে দেখা করতে তাদের বোঝানোর চেষ্টা করে। আসলে সে তাদের বোঝাতে চাচ্ছিল মানুষেরা এখন তাদের মারতে আসছে, এই জন্য যে কোনোভাবে টালকুনদের সাহায্যের দরকার মানুষদের ঠেকানোর জন্য। কিন্তু টালকুনরা এবারও শান্তির পক্ষে থাকার সিদ্ধান্ত নেয়। এই জন্য তারা কোনো যুদ্ধ অংশগ্রহণ করতে রাজি ছিল না। এসব বলে তারা সেখান থেকে চলে যায়। তখন পাইকা আর তার সব সন্তানরাও এখানে আসলো। আর আহত টালকুন ওদের বলল, মানুষরাই আমাদের সাথে এইরকম করেছে, মানুষ যদি বাঁচে তাহলে আমাদের বাঁচা কঠিন হবে। এই কথা বলেই সব টালকুন এখান থেকে চলে গেল। তারপর তানোয়ারি ওদের বলল কয়েকদিন পর ঠিক করবে কি করা উচিত। পরের দিন ড্যানি গিয়ে জেক আর মাইলাস কোয়ারিসকে সাথে দেখা করলো। ড্যানি মাইলাস কোয়ারিসকে বলল, তুমি সবসময় স্পাইডারকে চেয়েছ, তাই এইবার আমাদের সাথে যেতে পারবে না। কিন্তু মাইলাস কোয়ারিস স্পষ্ট বলল, তুমি যদি স্পাইডারকে ধরতে চাও তাহলে জেককে আগে তোমার ধরতে হবে। আর একটু পরে মানুষরা তাদের বড় বড় জাহাজ নিয়ে বেরিয়ে এলো। তারা বিভিন্ন জিনিসও বানিয়েছে, যেমন বিমান যা আকাশে উড়েছিল, যার মাধ্যমে টর্গুনদের সহজে শিকার করা যেত। আর এবার তারা সবাই মিলেই সেই বিশেষ জায়গায় এলো যেখানে তারা টর্গুনদের শিকার করতে পারত। কিন্তু এখন পর্যন্ত শত শত টর্গুনের সাহায্য করতে আসছিল, আর তারা এক এক করে মানুষের জাহাজগুলো আক্রমণ করে ডুবিয়ে দিচ্ছিল। আর নাভিরাও তাদের বিমান আর বিভিন্ন যন্ত্রপাতি এক এক করে আক্রমণ করছিল, তাদের অনেক দুর্বল করে ফেলেছিল। এর কারণে অনেক মানুষ মারা গিয়েছিল, মানে এই যুদ্ধে মানুষরা খুব দুর্বল ছিল। কিন্তু তারপর মাইলস কোয়ারিস কিছু না বলে তারা আগুনের কলোনি নিয়ে এখানে এসে পড়ে। আর তার হাতে অস্ত্র থাকার কারণে সে তার অস্ত্রের সাহায্যে এক এক করে সব নাবিদের মেরে ফেলতে শুরু করে। এক সময় অনেক নাবি মারা যায়, তাই নাবিরা দুর্বল হয়ে পড়ে। আর এটা দেখে জেকের বাচ্চারা অনেক দুঃখ পায়। এই জন্য কিরি সমুদ্রে লাফ দেয় মাদার ইবার সাথে সাহায্য চাইতে। এটা দেখে মাকড়সি ওকে টেনে টেনে পিছনে লাফালাফি করছিল। কিরি যখন মায়ের ইবার কাছে যাচ্ছিল তখনই সে একদম এগোতে পারছিল না। এই কারণে প্রথমবারের মতো মকরসি গাছের সঙ্গে নিজেকে জড়িয়ে ধরে কিরিকে নিয়ে কিছু না কিছু ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো। তখন তাদের আরেক বোনও এসে পড়লো, আর এই তিনজন মিলে শেষমেশ মায়ের ইভার কাছে সাহায্যের জন্য গেল। আর তখনই আমরা মা ইভার একটা ঝলক দেখতে পাই। এর মধ্যে জেক আর তার দলের অবস্থা আক্রমণ কারণে খুব খারাপ হয়ে গিয়েছিল। এখানে রোনাল অনেক আহত ছিল, তাই নেইতেরি ওকে সাহায্য করার চেষ্টা করেছিল, কিন্তু ওর অবস্থা খুব খারাপ ছিল, মৃত্যু মুখে দাঁড়িয়েছিল। কিন্তু নেইতেরি দেখতে পেল ও গর্ভবতী, আর সে একটা বাচ্চা জন্ম দিতে চলেছে। তাই সে যখন ধাক্কা দিল তখন সে একটা বাচ্চা জন্ম দিল, আর এই বাচ্চা নাম দিল প্রিল। তারপর রোনাল নাইতেরিকে প্রিলের দেখাশোনার দায়িত্ব দিল এবং সে সেখানে মারা গেল। তারপর মাইলস কোয়ারিস আরও ভরাং এসে পৌঁছালো, তারা নাইতেরিকে ধরে নিয়ে গেল। আর জেক দূর থেকে এইসব দেখছিল। এদিকে শ্যাম আর তার লোকজন সব টুনকুন এক জায়গায় জমা করছিল শিকার করার জন্য। কিন্তু শিকার করতে যাওয়ার আগেই নিচে দেখলো কিরি মাদার ইভার সাথে সংযোগ তৈরি করেছে। আর যেহেতু কিরি স্পাইডার দুজনে এখানে ছিল, তাই গাছগুলো একটু উজ্জ্বল হয়ে উঠেছিল। তারপর ওখানে কিছু বিশেষ ধরনের মাছ এসেছে,
যারা কি এবং মাদার এবার সাথে সংযুক্ত ছিল। তারপর কিরি তাদের আদেশ দিল সব লোকদের মারতে যেতে। তাই তারা খুব দ্রুত গতিতে লোকদের উপর আক্রমণ করলো, কারণ তাদের অনেক গতি বেশি ছিল। লোকেরা তাদের কোনোভাবেই রুখতে পারতেছিল না। তাদের জাহাজগুলো এক একটা করে ধ্বংস হয়ে যাচ্ছিল। আর যখন শ্যামের উপর আক্রমণ হয় তখন সে সমুদ্রে পড়ে যায়। তারপর একটা টুলকন এসে পানির গভীরে টেনে নিয়ে যায়। তারপর স্পাইডার মাইলস কোয়ারিসের কাছে যায়। সে তাকে বলে, তুমি যদি আমাকে চাও তাহলে নেইটিরকে ছেড়ে দিতে হবে। আর মাইলস কোয়ারিস সেটাই করতে রাজি হয়। কিন্তু তারপর জেক এসে তাদের আক্রমণ করলো। সে সবাইকে এক এক করে মারতে শুরু করলো। এটা দেখে বরাং খুব রেগে যায়, আর সে নেইতিরিকে মারার জন্য ওর কাছে এসেছিল। কিন্তু তখন কি এসে বরাংয়ের সঙ্গে নিজেকে জুড়ে দিল। আর কিরির অনেক শক্তি ছিল বলে বরাং অনেক কষ্ট পাচ্ছিল। আর যখন সে বুঝলো যে নিজে কিছু করতে পারবে না, তখন সে দ্রুত সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নিল। অন্যদিকে জেক আর মাইলস কোয়ারিস টরুকের সাহায্যে ধীরে ধীরে অনেক উপরে উঠলো। আর তারা আকাশের উপর ঝুলে থাকা পাথরগুলোর কাছে গেল আর লড়াই শুরু করলো। আর স্পাইডারও ওদের সঙ্গে ছিল, তাই ওরাও খুব ভয় পাচ্ছিল। যখন তারা লড়াই করতে করতে একটা পাথরের ওপর আঘাত পেল, তখন স্পাইডারের উপর পাথর পড়তে শুরু করলো। যেটা দেখে মাইলস কোয়ারিসের উপর ঝাঁপিয়ে পড়লো স্পাইডারকে বাঁচাতে, আর তাকে ধরে ফেললো। তারপর জেক মাইলস কোয়ারিসকে ধরে ফেললো। দেখা যাচ্ছে স্পাইডারের দুটোই বাবা তাকে বাঁচাতে চেয়েছিল, তাই শেষমেশ জেক বাধ্য হয়ে স্পাইডারকে বাঁচাতে হলো। আর মাইলস কোয়ারিসের সঙ্গে মিলে স্পাইডারকে টেনে উঠালো। উপরে উঠে তারা দুজনে খুব শান্ত ছিল। আর যেহেতু দুজন স্পাইডারকে নিয়ে খুব চিন্তিত ছিল, তাই তারা স্পাইডারকে নিয়ে কথা বলতে শুরু করলো। কিন্তু তখন নেইটির এসে পৌঁছল। আর সে যখন মাইলস কোয়ারিসকে মারার চেষ্টা করেছিল, জেক তাকে শান্ত করার চেষ্টা করলো। কিন্তু মাইলস কোয়ারিস স্পষ্টভাবেই বুঝতে পারলো যে নেইটিরি তাকে মারতে চায় তার ছেলে নিটিমের মৃত্যুর প্রতিশোধ নিতে। তাই সে সরাসরি আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে নিজের পাপ মেটাতে। যদিও সিনেমায় স্পষ্ট দেখানো যায়নি সে পড়ে মারা গেছে কিনা, তবে আমরা বুঝতে পারি যে সে মারা গেছে। আর এখন যেহেতু জেক আর তার পুরো পরিবার বেঁচেছে, তারা সবাই খুশি ছিল। কয়েকদিন পর তারা সবাই মিলে আত্মার গাছের সঙ্গে নিজেদের যুক্ত করলো এবং কথা বলার চেষ্টা করলো। এইবার তারা প্রিলকেও স্পিরিট গাছের সাথে যুক্ত করলো। আর স্পাইডার যখন প্রথমবার স্পিরিট গাছের সাথে নিজেকে সংযোগ করলো, তখন সে দারুণ মজা পাচ্ছিল। সে স্পিরিট গাছের সাথে যুক্ত হয়ে ওই গাছের কাছে চলে গেল। আর এখান থেকে আগে সব মুভির স্পিরিটটা উপস্থিত ছিল। তারা সবাই স্পাইডারকে তাদের জগতে স্বাগত জানালো। এটা দেখে জেক আর তার পুরো পরিবার অনেক বেশি খুশি হয়ে গেল, কারণ পুরো প্যান্ডারোর এই জগৎটা একে অপরের সাথে খুব ভালোভাবে জড়িত ছিল। এটা খুব সুন্দরভাবে সংযুক্ত ছিল। আর পুরো সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের এক্সপ্লেনেশনটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা মূল্যবান কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা লাইক এবং শেয়ার করতে কখনোই ভুলবেন না। পরবর্তী নতুন একটা মুভি নিয়ে অবশ্যই চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।